দর্শক 24 ঘন্টা প্রেজেন্টেড বাই আকিজ শানসেন, আপনাকে আমন্ত্রণ। আমি মাহফুজ মিশু আছি সঙ্গে। আপনারা জানেন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আর মাত্র দুদিন পর প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। সুতরাং নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনকে কেন্দ্র করে কথা পাল্টা কথা, দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগ, এরকম নানা ইস্যু চলে আসছে আমাদের সামনে। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আছেন বিএনপি নেতা ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আপনাকে স্বাগত। আছেন তাজনুভা জামিন, তিনি নিজে রাজনীতিবিদ এবং রাজনীতি পর্যবেক্ষকও বটে। তাজনুভা, আপনাকেও স্বাগত। এবং আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। আতিক ভাই, আপনাকেও স্বাগত। আতিক ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার জোটের শরিক, প্রধানতম শরিকও বলতে পারি, এনসিপি নেতৃবৃন্দ, বিশেষ করে নাহিদ সাহেব আনুষ্ঠানিকভাবে অভিযোগ করছেন যে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না। উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষতা সবকিছু মিলে একটা ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্বশীল আচরণ করা জরুরি। বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না। বিএনপি আসলে নির্বাচনের কথা সবচেয়ে বেশি বলে, বিএনপি সবচেয়ে বেশি নির্বাচন চাই, এই অভিযোগ জামাত বা এনসিপি শুরু থেকে করে আসছে। তাহলে শেষ সময় এসে বিএনপি কেন দায়িত্বশীল আচরণ করবে না? সেখান থেকে আসলে বিএনপি কি গেইন করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বিএনপি ইলেকশন চায়, আমি সেই জায়গায় যাওয়ার আগে সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পরে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এবং কিছু আগামীকাল হওয়ার কথা ছিল। আমরা দেখলাম দেশের বড় বড় 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে ওনারা হেরেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, তাও এরা স্থগিত করার চেষ্টা করেছেন। ইলেকশন হয়েছে এবং সেখানে ছাত্রদল সেখানে পরাজিত হয়েছেন। আমরা দেখলাম একটা দেশে অভ্যুত্থান হয়েছে, সবারই রাইট আছে ইলেকশন করার, এবং ছাত্র সংসদগুলো তো 1991 সাল থেকে নির্বাচন বন্ধ। বিএনপি স্বৈরাচার এরশাদের আমলে ইলেকশন যা হয়েছিল ছাত্র সংসদ, বিএনপি 91 সালে আসার পর থেকে ইলেকশন ফুল বন্ধ। মানে এদেশের ছাত্র সংসদ নির্বাচন বিএনপি কখনো চায়নি। আমরা দেখলাম ভাই আতিক ভাই, এই সিদ্ধান্ত তো সর্বোচ্চ আদালতের পরে, সেটি নিয়ে আমাদের আলোচনা না। বন্ধটার প্রক্রিয়া কেন হয়েছিল না? বাংলাদেশে সবসময় কিন্তু সবাই আজকে দেখুন, যখন তারা চেষ্টা করলো নির্বাচন কমিশনকে দিয়ে সব বন্ধ করে দিল, আবার ছাত্ররা প্রতিবাদ করলো, আবার 20 তারিখ ঘোষণা হলো। গত 2 দিন যাবৎ ছাত্রদল তাদের কি কাজ সেখানে বলুন? ইলেকশন করবে বিএনপি, ছাত্রদলকে ইলেকশন করে, তারা সেখানে গিয়ে একটা বাধা সৃষ্টি করলেন। কারণটাও যাতে করে শাহজালাল বিশ্ব নির্বাচনটা হতে না পারেন। তারা সেখানে ব্যর্থ হবে, তারা কী করলেন? আদালতে আসলেন। দরকার ছিল বিএনপির আইনজীবীদের ছাত্রদের পক্ষে অবস্থান গ্রহণ করে ইলেকশনটাকে করা, গণতান্ত্রিক রাইটটাকে প্রতিষ্ঠা। আমি দেখলাম শাহজালালের নির্বাচন হলে কি বিএনপি জাতীয় নির্বাচনে পরাজিত অবশ্যই। অথবা দেখুন, আমি বলি, আজকে যারা আদালত অবজারভেশন দিয়েছেন, কি কারণে বন্ধ হলো? নিরাপত্তা সংকট। এটাকে ওখান থেকে কেউ বলেছে নিরাপত্তা সংকট আছে? দ্বিতীয় বলেছেন প্রভাব জাতীয় নির্বাচন। মানে এই নির্বাচন যদি হেরে যায় তাহলে জাতীয় নির্বাচন ওনার প্রভাব পড়ে যাবেন। জনাব তারেক রহমান 22 তারিখে সিলেট যাবেন, যে আগামী ইলেকশনটা হয়। ইলেকশনের নানা সমীকরণ বলছে এখানেও তাদের বড়ডুবি হবে। কারণ এই বড়ডুবি নিয়ে 22 তারিখ কী করে প্রথম দিন ইলেকশন ক্যাম্পেইন শুরু করবেন, এই যে একটা নির্বাচন বিধি, এই যে একটা ভীতি, এই যে একটা গণতন্ত্রহীন মানসিকতা, আমরা বলি যে এই কাজে নির্বাচন কমিশন প্রথমে সহযোগিতা করেছেন এবং তারা সেখানে না পেরে এখন আদালতের আশ্রয় নিয়েছেন। এবং বিএনপি পন্থী আইনজীবীরাই মূলত তারাই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করেছেন। এটা অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে নির্বাচনটাকে আপনি স্থগিত করে দিলেন। আপনি নিজে লয়ার মানুষ, আমি জানি না আদালতের যে সমস্ত বিষয় নিয়ে আপনি কথা বলছেন। আমি বলছি, আমি আদালতের কথা বলছি না, বিএনপি আমি বলছি যে এই কাজটা আচরণ করছে না জাতীয় নির্বাচনে, সেটা যদি একটু বলেন। এরপরে আপনি দেখুন, সারা দেশে যে আমাদের ইলেকশন ক্যাম্পেইন এখন চলছে, যারা অনেক বিএনপির অধিকাংশ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছেন, আমরা খুব বেশি শোকজ করতে কাউকে আমরা দেখিনি। বরং এনসিপি যিনি আহ্বায়ক, তিনি যখন হা ভোটের পক্ষে বিল পেস্টুন লাগাচ্ছেন, ওনারা সেখানে নজর পড়ে গেছে। তার মানে দেখলাম যে হা ভোটে সেখানে কিন্তু কোনো প্রতীকও লেখা নেই যে আপনি সংস্কারের পক্ষে থাকুন, হা ভোটে দিন।
এই আপনার ফেস্টুনটা নির্বাচন কমিশনের সহ্য হলো না, আপনি ঝোকসোকস করে দিলেন। নাহিদ ইসলামের কথা বলছেন। হ্যাঁ, আর যে হাজার হাজার বিলবোর্ড আছে, প্রচার চলতেছে, সেখানে আপনার নানান উপকরণ বিতরণ করা চলছে, বড় মিছিল হচ্ছে, সে জায়গায় ওনারা না দেখারও যে অভিনয়টা করছেন, এটি প্রমাণিত হয়। আসলে আমি গতকাল শোতে বলেছিলাম, এই কমিশন হচ্ছে বিএনপি কমিশন। বিএনপি যেদিকে বলে কমিশন অ্যাটিটিউডটা কিন্তু সেই দিকে। দেখুন, যদি আপনাকে বলি কালকে কেন তারা সেখানে গেলেন, আপনি 30 বিএনপি, সেকেন্ডে শেষ আমি করুন বলছি আপনি। বিএনপি জি। 23 জন প্রার্থী আছেন যারা দ্বৈত নাগরিকত্ব, এবং সেটাকে অনেকটা চাপ সৃষ্টি করে কমিশনকে বাধ্য করে দ্বৈত নাগরিকদেরকে দেশের পার্লামেন্ট মেম্বার হওয়ার সুযোগ করে নির্বাচন কমিশন দিয়েছেন। দ্বৈত নাগরিকরা দেশের পার্লামেন্ট মেম্বার আগে ছিল না? ছিল, তাদেরকে একটা প্রত্যাহার করে আসতে হয়। দ্বিতীয় হচ্ছে দেখেন ঋণ খেলাপি। বাংলাদেশে আপনি দুর্নীতি বন্ধের কথা বলবেন, অথচ দেখলাম যে 26 কোটি টাকা ঋণ খেলাপিরা সব মিলে তারা নমিনেশন পেয়েছেন। তো এই যদি অবস্থা হয়, যদি ঋণ খেলাপিরা অবাধে ইলেকশন করে, এরাই আবার ঋণ খেলাপি হবে, এরাই আবার দুর্নীতি করবে, এরা আবার লুটপাট করবে। তারপরে এই নির্বাচন কমিশন, এই যে একটা নতুন রাজনৈতিক বাস্তব আমরা এসেছি, তারা এটাকে ধারণ করে না, জি, এবং পরিষ্কার। ঋণ খেলাপিদেরকে তারা মনোনয়ন বৈধ করে প্রমাণ করেছেন, তারাও সংস্কারে বিশ্বাস করেন না। তার মানে আপনার অভিযোগ দুইটা, একটা হচ্ছে বিএনপি নিজেও দায়িত্বশীল আচরণ করছে না, পাশাপাশি নির্বাচন কমিশনও নিরপেক্ষ আচরণ করছে না। মোশাররফ ঠাকুর খুবই গুরুতর অভিযোগ, নির্বাচনের 3-4 সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে জামাত দলগতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নালিশ করেছে ইসির বিরুদ্ধে। এখানে জামাতের নেতা, ছাত্র শিবিরের তিনি সাবেক নেতা, তিনি তাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা, তিনি একই অভিযোগ করছেন। বিএনপি তাহলে দায়িত্বশীল আচরণ না করে আসলে কি অর্জন করতে চায়? ধন্যবাদ আপনাকে মিশু, আর আপনার দর্শক শ্রোতা অপর দুই বিজ্ঞ আলোচক। কতটা ত্যাগ করলে এটা দায়িত্বশীল আচরণ হয়? আপনি দেখেছেন কয়েকদিন আগে আমাদের স্বেচ্ছাসেবক দল মহানগরীর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, কারণ বাজারের কারণ বাজার, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপি বুকে পাথর বেঁধে বলেছে এটা যে বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা। আপনার সন্তানকে খুন করার পরে আপনি বলছেন নির্বাচনের স্বার্থে কাউকে ব্লেম না করে, মব না করে, জাস্ট মব না করে, ইয়া মারছে, ও মারছে, ও মারছে, মব কর, ও মুখটা ভাঙ্গা ফালা, মারছে, আমার ভাই, আমার বাচ্চা মরছে, আমার ভাই মরছে, ও মুখটা ভাঙ্গা ফেলে, ও মুখটা ভাঙ্গা ফেলে। ওটা না করে বিএনপি বলছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমরা ধরে নেব। সরকার কাছে দাবি জানানো হয়েছে খুনিদেরকে খুঁজে বের করেন, তদন্ত করেন। এর চেয়ে দায়িত্বশীল আচরণ আর কি হতে পারে? এটার পিছনে বিএনপির অভ্যন্তরীণ কোনো কোন্দল যদি থাকে? আমি বলছি যেই হোক, এর আগেও তো অনেকগুলো মৃত্যুকে জি। কারণ, উদ্দেশ্য, মোটিভ এগুলো বলা যায় নাই, আন্দাজের উপরই তো অনেক কিছু হয়েছে। বিএনপি তো এটা করে নাই, বিএনপির করার ক্ষমতা তো কম না, একবারে তো করে তো নাই। তো এখন আমার কথাটা হচ্ছে যে আপনি যেই মুহূর্তে ধরুন এই পর্যন্ত যে ওমান, কাতার, তারপরে বাহরাইন, এইসব জায়গায় যে এক একজনের বাড়িতে শত শত ব্যালট পাওয়া গেল, পোস্টাল ব্যালট। বিএনপি এখন পর্যন্ত এটা নিয়ে শুধুমাত্র একটু মৃদু নালিশ করা ছাড়া এখন পর্যন্ত কি কোনো সিরিয়াস কোনো ঝামেলা করেছে? করেনি। তো এইটা গেল একটা। আরেকটা হচ্ছে, আমি আপনি বলছি যে আজকে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনের প্রশ্ন, ছাত্র সংসদের নির্বাচনের প্রশ্ন, সেখানে আপনি দেখবেন যে নির্বাচন কমিশন বলেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত কোনো সংস্থা, এমনকি হোল্ডিং কোম্পানির এজিএম পর্যন্ত বলা হয়েছে এগুলো স্থগিত, বন্ধ থাকবে, এখন স্থগিত থাকবে। জাতীয় নির্বাচনের পরে হবে। তো জাতীয় নির্বাচনের পরে হবে তো যাতে কোনো ধরনের কোনো সমাজের কোনো অংশেই কোনো অস্থিরতা তৈরি না হয়, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য জাতীয় নির্বাচনকে। তো শাহজালাল বিশ্ববিদ্যালয় কি একটা কোম্পানির এজিএমের ঘটনার চেয়েও ছোট? ওটা ছাত্রদল বলেছে এটা এখন বন্ধ রাখেন। আমি আপনাকে বলি, আইনে কভার করে না,
তারপরেও বিএনপি শুনেছে কি রকম, যে আপনি জানেন যে তারেক রহমান উত্তরাঞ্চলে তার নানার বাড়ি দিনাজপুর, তার বাবার বাড়ি বগুড়া, এগুলি যাওয়ার কথা ছিল। এবং আপনি জানেন যে 1/11-এর পরে তার নানু মারা গিয়েছেন, তার মামা মারা গিয়েছেন, তার খালা মারা গিয়েছেন, অনেক আত্মীয় স্বজনের সাথে বহুকাল 17 বছর 18 বছর ধরে দেখা হয় না, অনেকের মারা গিয়েছেন। এইসব ক্ষেত্রে তার কিছু সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব ছিল। সেটাতে নির্বাচন কমিশন যখন বলেছে যে আপনি যাবেন না, অনুরোধ করেছে, তারেক রহমান বলেছেন যে কোন আইনে আপনি আমাকে বারণ করছেন, আইনটা দেখান। তা তো বলেন নাই। নির্বাচন কমিশনও আইন দেখায় নাই। নির্বাচন কমিশন বলছে যে আপনি এই মুহূর্তে না যাওয়াটার জন্য তারা অনুরোধ করেছেন। তো আপনি এর পরে আমি আপনি বলছি যে দায়িত্বশীল আচরণের প্রশ্নে আর কি করা যেতে পারে। এখন হচ্ছে যে দায়িত্বশীল আচরণের প্রশ্ন হচ্ছে যে আপনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ হয়েছে, এই জন্য জাতীয় নির্বাচনে বিএনপি দায়িত্বশীল আচরণ করে নাই। আপনি এই যে কি বলে আপনার ইলেকশন কমিশন বিএনপি গঠন করেছে? বিএনপি তো গঠন করে নাই। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসকে আমি বিএনপির, এইটা আমার নিজস্ব অভিমত, বিএনপির অভিমত না। ডক্টর ইউনূস যতগুলি প্রথমত 78 জন সচিব ছিল, একজন সচিবকে চাকরি খেয়েছেন নাম দিয়ে, অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, ইন্ডাস্ট্রি সচিব, আর বাকিরা সবাই নর্মাল রিটায়ারমেন্টে গিয়েছেন। এখনও 44 জন আওয়ামী সচিব আছেন। আর যেগুলো 1-2 জন, আমি এই যে এখন যে কথা বললাম একটু আগে, শামসুল আলম, তিনি 22 বছর আগে দেশনেত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। তিনি 9 ব্যাচের সার্ভিং সিনিয়র মোস্ট অফিসার। তিনি 1 বছর, এই যে মে মাসের 1 তারিখে উনি রিটায়ারমেন্টে গেলেন, ওই 24 আগস্ট থেকে 25 মেয়ের রিটায়ারমেন্টে গেলেন। তাকে পোস্টিং দেওয়া হলো না, তাকে সিনিয়র সচিব প্রমোশন দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়া হয় নাই না, কোনো পোস্টিং দেওয়া হলো না। ইভেন সমাজ কল্যাণ সচিব অথবা কোনো একটা সচিব, তাও দেওয়া হয়নি, তাকে ওএসডি করে রাখা হয়েছে। তো আমি তো বলি যে একেবারে ডক্টর ইউনূস বিএনপির তারেক রহমানের সাথে বলবেন যে তারেক রহমানকে কেন দেওয়া হলো, নিরাপত্তা দেওয়া হলো, আর কোনো ইস্যু ছাড়া, এই ইস্যুটা হচ্ছে নিরাপত্তার ইস্যুটা হচ্ছে যার যতটুকু নিরাপত্তা দরকার তাকে ততটুকু দিবে, রাষ্ট্র প্রোভাইড করবে। তো আর বাকি প্রশাসনের কোনো ক্ষেত্রে ডক্টর ইউনূস বিএনপির কথা শুনেছেন আমার কাছে এইরকম নজির নেই। একটু থামাই তাজনুবা, আপনি ধরেন জুলাই থেকে আপনাকে আমরা মাঠে দেখছি, জুলাইয়ের পরেও আপনি মাঠে ছিলেন। আসলে কি কোনো পক্ষই খুব দায়িত্বশীল আচরণ করছে, অথবা ধরেন যেমনটা কাঙ্ক্ষিত ছিল, যেমন নির্বাচন কমিশন স্বপ্ন দেখা হয়েছিল যে বিশাল সংস্কারের উদ্যোগ নেওয়া হলো, এই নির্বাচন কমিশনের সিইসি সহ 4 জনের কাউকে দেখে আপনি খুব কনফিডেন্ট সত্যি হন যে তারা আসলে একটা ভালো নির্বাচন করতে সক্ষম? ধরেন বিএনপি কোথাও বাধা দিল, জামাত কোথাও বাধা দিল, এনসিপি কোথাও বাধা দিল, কিংবা গণসংহতি কোথাও বাধা দিল, এই নির্বাচন কমিশনের সেই গার্ড, শক্তি, সম্মান এবং বডি ল্যাঙ্গুয়েজ সেরকম প্রমাণ করে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, আমি মনে হয় কোনো একটা শোতে এখানেই বসে বলে গিয়েছিলাম যে আমার নির্বাচন কমিশনকে আমি বিগত 3টা নির্বাচন কমিশন থেকে আলাদা করতে পারি না, এবং তাদেরকে আমার কখনোই আত্মবিশ্বাস মনে হয় না। এবং ভাই যে বললেন বিএনপি নির্বাচন কমিশন নিয়োগ দেয় নাই, এই নির্বাচন কমিশন যখন 2024 সেপ্টেম্বরে নিয়োগ পায়, যে অনুসন্ধান কমিটি এদেরকে নিয়োগ দিয়েছিল, এবং শুধু নির্বাচন কমিশন না, অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা প্রশাসনিক নিয়োগ বিএনপি বা জামাতের রেফারেন্সে হয়েছে, আইদার এই পার্টি আদার এই পার্টি। এটা এখন রাগঢাক করে আসলে বলার কোনো অপেক্ষা নাই। এবং এই যে দোষারোপের বা পাল্টাপাল্টি বক্তব্য যে চলছে, এটা হচ্ছে ইসিকে কে বেশি প্রভাবিত করতে পারছে। আপনি দেখেন, আপনি বললেন যে 5টাতে হেরেছে, আরেকটাতে হারলে কোনো কিছু হতো না, কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদলের একজন নেতা অভিযোগ করলেন যে ডাকসু ভিপি গিয়ে ইসিতে যাওয়ার
3 দিন পরে তারা ডিসিশন চেঞ্জ করেছে, তখন গিয়ে তারা ঘেরাও করলো। আবার অবশ্যই দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপির মতো যে প্রার্থীরা বৈধতা পাচ্ছে, এটা খুবই অ্যালার্মিং। আবার আমরা অন্যদিকে দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন যে জামাত একটা বাল্ক অফ ভোটার তারা ম্যানিপুলেট করে ঢাকা মহানগরে নিয়ে এসেছে। সো এই ধরনের অভিযোগগুলো, এবং আপনি যদি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আপনি কখনোই দেখবেন না, কারণ আপনার নিয়োগটাই হয়েছে পূর্বের সেই রকিব, হুদা, ওই একই আপনার রেপ্লিকাই কিন্তু মনে হবে। কারণ আপনার কখনো তারা আমাদের রাজনৈতিক সংস্কৃতি 5ই আগস্টের পর তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না। এটা তো 4 আগস্ট যেই বাংলাদেশ ছিল, 6 আগস্ট একই বাংলাদেশ। ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং পতন হওয়ার পর এটার তো ওভারনাইট এই সংস্কৃতি চেঞ্জ হবে না, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো রাজনৈতিক পক্ষের মধ্যে কিন্তু আমরা সেই আচরণটা দেখছি না। আপনি দেখেন প্রার্থীদেরকে যে শোকজ করেছে, বিএনপিরও চট্টগ্রাম 15-তে প্রার্থী শোকজ খেয়েছে, এবং এখানেও আমি নজরুল ইসলাম খান সাহেবের সাথে একদিন দেখা হয়েছিল, উনিও কিন্তু শোকজ খেয়েছেন। তারপর আরেকজন হেলাল ভাই বিএনপির, উনিও কিন্তু শোকজ খেয়েছেন, রুমিন আপা শোকজ খেয়েছেন। এবং আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম বিগত নির্বাচনগুলোতেও কিন্তু অনেকে শোকজ খেয়েছিল নির্বাচন। সো ইটস নট এ বিগ ইস্যু আমার মতে, আমার মতে যে এটা খুব বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে যে ইসিকে কারা কারা প্রভাবিত করছে, কিভাবে প্রভাবিত করছে, বিশেষ করে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিরা ছাড় পেয়ে যাওয়া, এবং যদি এই যে ম্যানিপুলেট করে, ইসিকে ম্যানিপুলেট করে যদি বাল্ক অফ ভোটারকে ট্রান্সফার করে যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। এবং আপনি যখন ইসি ঘেরাও করবেন, এবং 3টা দাবি আমার কাছে খুব বেশি কোনো যৌক্তিক দাবি ছাত্রদলের মনে হয় নাই যে তারা এই পর্যায়ে এইভাবে দাবি করছে যে 5টাতে হেরেছে, আরেকটাতে হারলে তাদের যে খুব বেশি অথবা রাষ্ট্র ক্ষমতারও পরিবর্তন তেমন কিছু হবে না। কিন্তু আমার কাছে আপাত দৃষ্টিতে মোটা দাগে উপর থেকে যেটা মনে হয় যে সেই পুরনো প্রক্রিয়া, যে ইসিকে যে কে কোন দল নিজেদের সুবিধার্থে কত বেশি প্রভাবিত করতে পারে, এবং ইসির সেই গার্ডস, সেই ক্ষমতা, সেই অধ্যত্ব আমি বলবো নাই যে তারা এই বড় 2টা রাজনৈতিক দলকে উপেক্ষা করে তারা কোনো ডিসিশন দিতে পারবে। জি আতিক ভাই, ধরেন আমার মনে আছে গতকালকেও বিএনপির নির্বাচন কমিশন নিয়ে যে স্টেটমেন্ট, সেটা একটু কড়া ছিল, যে নির্বাচন কমিশনের আন্তরিকতার ঘাটতি আছে, নির্বাচন কমিশন একটু জামাতমুখী। আজকে মির্জা ফখরুল সাহেব আবার বলছেন যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যোগ্যতার সঙ্গে পরিচালনা করতে পারবে। ঘটনাটা আসলে কি? বিএনপিকে সত্যি সত্যি এই কমিশনের উপর ভরসা রাখছে, নাকি কখনো ভরসা রাখছে, কখনো ভরসা হারাচ্ছে? দেখুন, আমি সব জায়গায় বলি, শুরু থেকেই নির্বাচন কমিশন তারা পক্ষপাতদুষ্ট, এবং মাঝে মাঝে বিএনপি অভিযোগটা করা হলো বোঝানোর জন্য যে এই কমিশন আমাদের পক্ষে না। আজকে মূলত উনি যৌক্তিক কথাটা বলে দিয়েছেন, যে তার মানে হচ্ছে ওনারা যেভাবে চাচ্ছেন সেইভাবে ওনারা কমিশনকে পাচ্ছেন। ওনাদের যে দাবিগুলো দিচ্ছেন, কিংবা ওনাদের যারা প্রার্থীদের আশ্রমবিধি লঙ্ঘনের দিকটাকে ইগনোর করছেন, তার জন্য ওনারা একটা যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছেন। দেখুন, আমরা এই নির্বাচন কমিশনকে এখনও আমরা যাচাই করব কিভাবে। তারা একটি ইলেকশনও কিন্তু করে নাই, এবং তাদের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে কিন্তু জাতীয় নির্বাচন। এবং আমাদের একটি আশঙ্কার জায়গা যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেই পেশি শক্তি, যেভাবে ঋণ খেলাপিরা মনোনয়ন পাচ্ছেন, তাদের যে টাকার খেলা, এটাকে কি করে ওনারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। দেখুন, জনমনে এখনও আশঙ্কা আছে যে ইলেকশন সুষ্ঠু হবে কিনা। বিশেষ করে ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার যে পরিবেশ, তারা সেটা পাবেন কিনা, কিংবা জনগণের ভোট সঠিকভাবে সেটা গণনা হবে কিনা। নানা আলাপ কিন্তু জনগণ সাইড টেবিলে বসে করছেন। আসলে কি হবে? তার মানে হচ্ছে এখন পর্যন্ত একটা সুষ্ঠু ইলেকশনের জন্য কমিশন জনগণের যে একটা আস্থা তৈরি করা, তারা সেটা পারেনি। এবং এখন আইনশৃঙ্খলা বাহিনী তো বলা যায় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ, সেটাও তো খুব বেশি আসলে আপনার উন্নত হয়নি। আমাদের যে অস্ত্রগুলো, এগুলো এখন উদ্ধার হয়নি। তার মানে আপনি একটা দেশে সন্ত্রাসীরা ব্যাপক অস্ত্রে তাদেরকে যোগান আছে, আপনি কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করছেন না, কিংবা আপনি অভিযান চালাচ্ছেন, কেউ অ্যারেস্ট হচ্ছেন না। এই অবস্থা দিয়ে আসলে
একটা আশঙ্কা জনগণের মাঝে রয়ে গেছে। এই আশঙ্কা দূরীভূত না করলে নির্বাচনে কোনো একটা বড় দলের নির্বাচনকে প্রভাবিত করে জনগণের ম্যান্ডেট ভিন্ন দিকে নেওয়ার সম্ভাবনা আছে বলে জনগণ সেটি মনে করছে। ঠাকুর ভাই, আপনি কি আসলেই মনে করেন যে ধরেন নির্বাচনের ঠিক 3 সপ্তাহ আগে আপনি অনেক নির্বাচন দেখেছেন, মানে আমি খুবই নিশ্চিত আপনি 91, 96, 2001, 2008 এই 4টি ইলেকশন দেখেছেন, পরে নির্বাচনের 20-21 দিন আগে যে আবহ থাকার কথা সে আবহ সত্যি দেশে বিরাজ করছে কিনা, অথবা জামাত নেতা যেটা অভিযোগ করলেন, নাকি আপনারা মানে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন এক ধরনের ম্যানিপুলেটেড আচরণ করছে, অথবা বিএনপি কি নিশ্চিত হয়ে গেছে যে যেহেতু আওয়ামী লীগ নাই তারাই ক্ষমতায় যাচ্ছে, ফলে এখন ইলেকশন কমিশনকে আগেই বিএনপি মহাসচিব সার্টিফাই করছেন, কারণ এই নির্বাচন কমিশন একটি নির্বাচনও করে নাই সত্যি সত্যি? না, নির্বাচন কমিশন নির্বাচন করে নাই। এর অর্থ এই না যে সে একটা ভালো নির্বাচন করতে পারবে না। শাহাবুদ্দিনের সরকার জি, তারাও আগে কখনোই নির্বাচন করেন নাই। রৌফ কমিশন তারাও আগে নির্বাচন করেন নাই, ভালো নির্বাচন করেছেন। হুদা কমিশন আগে করেন। তো কোনো কমিশনই আগে নির্বাচন করার অভিজ্ঞতা এইভাবে থাকে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা নির্বাচনটা কেন চাই? এই নির্বাচনটা 9 মাস বা 12 মাস, 1 বছর আগে যে নির্বাচনের ইস্যুটা ছিল আমাদের সবার কাছে, যে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হবে সোশিয়ালি এবং রাষ্ট্রের মধ্যে, এটা এই ট্রান্সফরমেশনের জন্য, গণতন্ত্র উত্তরণের জন্য সমাজ এবং রাষ্ট্রে আমাদের নির্বাচনটা দরকার। এখন গিয়ে দাঁড়ালো কি, যে এই সংস্কার বলে যে কাজগুলি তারা এগুলেন, সময়টা নিয়ে ক্ষেপণ করলেন। আপনি দেখুন, বেসিক কোয়েশ্চেন আমি আপনাকে বলি, ইয়াবাবদি নির্বাচনের প্রার্থী হতে পারবে না, এটা আলোচনা হচ্ছে কোনোদিন? ইয়াবাবদির মতো লোক, লক্ষ্মীপুরের পাপুল যে এখনো কাতারে জেল খাটছে, পাপুলের স্ত্রী, 2 জন একসাথে আওয়ামী লীগের ইয়েতে এমপি হয়, এটা আলোচনা হচ্ছে কখনো? আপনি ডিউটি অফ লেজিসলেচার, আইনসভার মূল ডিউটিটা কি? আইন প্রণয়ন। এইটা নিয়ে কোনোদিন আলোচনা হচ্ছে? স্থানীয় সরকারে লেজিসলেচার বা প্রশাসনের লেজিসলেচার কত কম হস্তক্ষেপ করতে পারেন, এইটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? এমনকি স্থানীয় সরকারকে না, সে ইউনুস কমিশন, দ্যাট ইজ আলী রিয়াজ কমিশন, তারা 850টা প্রশ্ন নিয়ে বসলেন। বাট স্থানীয় সরকারের জায়গায় যখন আসলো যে স্থানীয়ভাবে অর্থনীতিভাবে তাদেরকে স্বাবলম্বী করে স্থানীয় সরকারকে একেবারেই স্বাধীন করা যায় কিনা, এটাতে জামাত ইসলামের ভাইরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা ভেটো দিয়েছেন। তো আমি আপনার বিএনপি অনেক ক্ষেত্রে ভেটো দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন সেই ক্ষেত্রে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক আপনি 70 অনুচ্ছেদ ধরুন, আমি আপনি বলছি, তাইলে আমার মূল কথাটা হচ্ছে যে যে সংস্কারের অরিজিনাল যে জায়গাগুলি, যেগুলি থিওরিটিক্যালি অনেক পরেও আলোচনা করা যায়, বাট যেটা এখনই প্রয়োজন আমার, এটা নিয়ে হয় নাই। কিন্তু তারপরেও তাহলে এই নির্বাচন কমিশনের উপরে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্ব আর এটা ছিল না। আচ্ছা, এটা তো ছিল সংস্কার কমিশনের, জাতীয় ঐক্যমত কমিশন। নির্বাচন কমিশনের আপনাদের পূর্ণ আস্থা? না, আমি পূর্ণ আস্থা না, আমার যতটুকু আস্থা থাকা দরকার, যতটুকু তার কাজ হবে, ভুল হবে আমি ভুলের কথা বলবো, তাকে যতটুকু সে সহযোগিতা করা দরকার আমি মনে করব এতটুকু সহযোগিতা করব। আমার পথটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি ডক্টর ইউনূসের সমালোচনা করি সবচেয়ে বেশি, গত 1 বছর ধরে আমি করছি। গত বছর 24শে নভেম্বর থেকে আমি সমালোচনা করি যে এতগুলি অযোগ্য লোক কীভাবে একসাথে হলো। এর অর্থ এই না যদি ক্যালকাটা বা দিল্লির থেকে আইসা বলে যে ডক্টর ইউনূসকে ফেলে দেওয়ার জন্য আন্দোলন করো, আমি গিয়ে সামনে দাঁড়াবো না। আমি সবার আগে সামনে দাঁড়াবো ডক্টর ইউনূসের পক্ষে, এটা আমার দায়িত্ব। আবার ডক্টর ইউনূস যখন ভুল করছেন, কাজটা সঠিক করছেন না, তখন আমি এটা ধরিয়ে দেওয়ার, আমি প্রথমত ভিতরে বলি, যখন দেখি ভিতরে বলে কাজ হচ্ছে না তখন আপনার এখানে বলি, বাইরে বলি। জি, এখন তাজরুম আপনার একটা বিরতি নেই, ধরেন ভোট নিয়ে কি এখনো কোনো দ্বিধা দেখেন? একটু আগে জামাতের নেতা যেমনটি বলছিলেন যে মানুষ এখনো কনফিডেন্স পায় না, এবং কিছু কিছু রাজনৈতিক দল
তারাও বলছে তারা এখনো দ্বিধান্বিত, তারা ভোটে থাকবেন কিনা। তাদের সঙ্গে ধরেন আবার একটি জোট আছে, ফলে সেটা দলের অবস্থান নাকি জোটের অবস্থান, অথবা বড় তিনটি দল আসলে নির্বাচনের অংশ, তার কেউ যদি বেরিয়ে যায় তাহলে আসলে সেই পরিণতি কি হবে, এবং যে পরিণতি হবে সেই ভারটা বাংলাদেশ বহন করতে পারবে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই দর্শক। আমরা তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। তাজনুভা জাবিন আছেন আমার সঙ্গে। তাজনুভা জাবিন, ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে এনসিপি, যেটি ছাত্রদের এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়া সংগঠন, তারা ইলেকশন নিয়ে খানিকটা দ্বিধায়। গতকালকে তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেও জানিয়েছে তারা যাবেন কিনা। আজকেও তাদের অনেকগুলো অভিযোগ রয়েছে, তারা খোদ সরকার প্রধানের সঙ্গে দেখা করে সেই অভিযোগ করেছে। ধরে নিলাম কোনো কারণে যদি এনসিপি, যারা এই জুলাইয়ের প্রধানতম শক্তি, এনসিপি নামে না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ছিল, তারা যদি না যায় তাহলে আসলে এই নির্বাচনের ভবিষ্যৎ কি, নাকি এখন যেটা বলছে সেটা এক ধরনের ভয় দেখানো আসলে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরের আগে আমি যে বিরতির আগে যখন আমরা ইসি নিয়ে আলোচনা করছিলাম, আপনারা দেখেন যে ইসির গত 3টা নির্বাচনের ইসির এই অবস্থা দেখার পরও এবার নির্বাচন কমিশনের জবাবদিহিতা কিভাবে হবে, যে তারা যে একটা সুষ্ঠু নির্বাচন যদি তারা নিরপেক্ষ নির্বাচন যদি তারা উপহার দিতে না পারে তাহলে তাদের জবাবদিহিতা কি হবে। অনেকে বলছেন যে আগের নির্বাচন কমিশনারদের মতো অবস্থা হবে। এখন 3টা নির্বাচন অবৈধ করার পর ওরা যদি যাবজ্জীবনও কারাদণ্ড হয়, সেটা কিন্তু এখন কোনো কিছু আমাদের কাজে আসছে। হ্যাঁ, তাহলে এরকম কিন্তু একটা সংস্কার প্রস্তাব ছিল যে তাদেরকে 48 ঘন্টার মধ্যে একটা গেজেট প্রকাশ করে বিজ্ঞপ্তি আকার দিতে হবে যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে। কারণ ইউজুয়ালি নির্বাচনের পরে সবাই রিটার্নিং অফিসারের কাছে, মানে ঘোষণা হয়ে গেলে, রেজাল্ট ঘোষণা হয়ে গেলে রিটার্নিং অফিসারের কাছে সব দায় চাপিয়ে দেয়। আপনি দেখেন এটাতেও কিন্তু এক ধরনের সর্বদলীয় ঐক্য ছিল, এটাতে কেউ মানে নাই যে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা ওই অনুযায়ী তার আদালতে তার হবে। তাহলে কেন এটা হলো না, যাতে ইসি কিন্তু প্রভাবিত করা যায়। তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে আপনি তাকে জবাবদিহিতার অধীনে আনছেন না যাতে তাকে প্রভাবিত করা যায়। তা আপনি যখন একটা নিয়ম করে দিবেন যে এটা হলে তাকে ইসিকে জবাবদিহিতা করতে হবে বা এই পেনাল্টি দিতে হবে, তখন কিন্তু সে নিরপেক্ষ নির্বাচন করতে বা সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য থাকবে। এখন 5 বছর পর যদি বলে যে নাসির কমিশন অবৈধ নির্বাচন করেছে, তাহলে কিন্তু আমাদের জিডিপিতে কোনো কিছু আসবে যাবে না, যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। সো এখন যদি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে এত কিছুর পরে 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি পেছায় বা না হয়, সেটা খুবই ইরেসপন্সিবল একটা হবে যে কোনো রাজনৈতিক দলের জন্য, সেটা শুধু এনসিপি না। কিন্তু সেটা যদি কোনো দল সিদ্ধান্ত নেয় সে যাবে না, এবং দলগুলোর ক্ষেত্রে সিদ্ধান্তের একটা বড় পরিমাপক যদি এটি হয় যে গেলে আমি জিতবো না আগে থেকেই নিশ্চিত, বরং আমার মনে হয় মানে যেটা বলছেন যে এক ধরনের ভয় দেখানোর জন্য বা এটা হয়, এটাও একটা দায়িত্বশীল আচরণ হবে না। এবং এখনকার ভোটাররা, এখনকার মানুষরা অনেক সচেতন, সব কিছুই বুঝে, এটা তাদের নিজেদেরই ক্ষতি হবে, তাদের ক্রেডিবিলিটিটাই নষ্ট হবে। বরং এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের পাশাপাশি সরকারের ভূমিকাও এখানে সবচেয়ে বেশি উচিত। কিভাবে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু 2টা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন এবং গণভোট, কিভাবে এটা সুষ্ঠুভাবে হয় সেটার জন্য সব পক্ষের কিন্তু কাজ করা। এবং ইসিকে যদি আপনার যেই প্রত্যেকটা রাজনৈতিক দল ইসিকে নিজের স্বার্থে দোষারোপ করছে, এই পক্ষ এই পক্ষকে, এই পক্ষ এই পক্ষকে, কিন্তু যদি আপনি একটা স্ট্যান্ডার্ড নিয়ম বেঁধে দিতেন যে যদি ইসি নিরপেক্ষ নির্বাচন দিতে না পারে তাহলে এই পেনাল্টি দিতে হবে, তাহলে তো তখন সেই অবশ্যই এটাতে বাধ্য থাকতো। তাহলে কোনো রাজনৈতিক দল কিন্তু এটাতে এই সংস্কারে রাজি হলো না। এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই নির্বাচন কমিশন সেই পুরনো বাকশালী আইনে নির্বাচন কমিশন গঠন হলো। তাহলে আপনারাই তো এটা করলেন, তাহলে এখন কেন আপনারা এটাতে বাধা দিয়ে বলছেন যে নিরপেক্ষ না, লেভেল প্লেইং ফিল্ড না? সো এক ধরনের কিন্তু দ্বিচারিতা, এবং এটা সম্পূর্ণই কিন্তু নিজেদের স্বার্থে। আর কেউ যদি এটা ভয় দেখানোর উদ্দেশ্য করে তাহলে এটা অবশ্যই তাদের ক্রেডিবিলিটিটা হারাবে। আতিক ভাই, এই যে এনসিপির নির্বাচনে যাওয়া নিয়ে যে ধরনের দ্বিধা মনে হচ্ছে, যে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করলেন, আজকে তাদের একটা বড় প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন, নির্বাচন এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক কিনা সেটা একটু বুঝতে চাই, যেহেতু আপনারাও সেই জোটের মেম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আজকে পর্যন্ত করছেন, তাতে নির্বাচন কমিশনের প্রতি আপনাদের সন্তুষ্টি বা বিশ্বাস খুব বেশি নাই। ফলে এটাও বার্গেনিং টুল, নাকি সত্যি সত্যি আপনারা এটা মিন করে বলেন?
দেখুন, আমাদের নির্বাচন কমিশনকে আমরা ধরেই মানে তারা ফাইনাল ম্যাচ খেলবেন। নিয়ম হলো আপনি আগে কোয়ার্টার ফাইনাল খেলবেন, Semi-final সেমিফাইনাল খেলবেন, কিন্তু তারা নেমেই ফাইনাল ম্যাচ। যদি সেই ম্যাচে যদি তারা কাঙ্ক্ষিত খেলতে না পারেন, এটার উত্তরণটা কীভাবে ঘটবে? যেন আমরা তখন বলেছিলাম বারবার যে একটা ইলেকশন আগে হোক, গণভোট। লোকাল গভর্নমেন্টটা আগে হোক, জি। গণভোটটা আগে হোক, তাহলে আমরা বুঝতে পারবো সেখানে সক্ষমতা কী আছে। কিন্তু সেটা করতে কিন্তু আপনারা ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে জনগণের দাবি ছিল, বৃহৎ দলগুলো দাবি ছিল, বড় একটা দল তারা গণভোটও আগে চাননি এবং তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনও আগে চাননি। তার মানে এটা আমরা বোঝা যাচ্ছে যাতে নির্বাচন কমিশনকে আগে দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে তাদেরকে একটা ভালো ইলেকশন করা না যায়, তার জন্য কোনো একটা দল এটাকে তারা মানে উদ্যোগ নিয়ে মূলত এই কাজটা করেছেন। কোন একটা দল মানে কোন দল? আমি বিএনপির কথাই বলবো। লোকাল গভর্নমেন্ট বিএনপি আগে চায়নি, হয়নি, জনগণ চেয়েছে, বেশিরভাগ দল চেয়েছে। দেখুন এরপরে এবং গণভোট আপনারা সেটা আদায়ও করতে পারেন না ঠিক। আমরা চেষ্টা করেছি, জি। আমরা জনমত তৈরি করেছি, কিন্তু সেই জনমতে যে বললাম যে কমিশন বিএনপি কমিশন, বিএনপি চায়নি তো সেখানে হয়নি। এবং দেখুন গণভোটের ব্যাপার আপনি এখন আশঙ্কা করছেন যে গণভোট কতটুকু হয়, জামাত তা আগেই বুঝতে পেরেছে যে একই দিনে গণভোট হলে গণভোটের যে গুরুত্বটা এটা আসলে গুরুত্বটা পাবে না, এখন সবাই বলছে সেটি। তার মানে আমরা যেটা আগেই বুঝি সবাই এটা পরে এসে বুঝে, একদম সেই গণভোটটাকেও কিন্তু তারা আগে এসেছেন। এখন দেখলাম যে গণভোটের এখন বিএনপিকে বলতে হচ্ছে আমরা গণভোটের পক্ষে। তার মানুষ যখন বুঝে ফেলেছে যে আসলে বিএনপি গণভোট চাচ্ছে না, তাদের লোকাল নেতারা গণভোটের বিপক্ষে কথা বলছেন, এখন তারা বলছে না আমরা গণভোটের পক্ষে। একটা দল যখন জোর করায় বলে আমি গণভোটের তার মানে কি আদৌ তারা গণভোটের পক্ষে নন। দেখুন আমি যদি আপনাদেরকে বলি এই নির্বাচন কমিশন, দেখুন আমার এখানে 6 জনের ডাটা আছে। চট্টগ্রাম স্যার আসলামউদ্দিন চৌধুরী 1700 কোটি টাকা তার ইনকেলাপি, সিলেট 1 আব্দুল মুক্তাদির 840 কোটি টাকা, বগুড়া 3 কাজী রকিবুল ইসলাম 762 কোটি টাকা, ফেনী 3 আব্দুল আল মিন্টু 294 কোটি টাকা, যশোর 4 টিএস আইয়ুব সাহেব 138 কোটি টাকা, বলার 2 হাফিজ ইব্রাহিম 109 কোটি টাকা। এরপর আমরা কি শুনলাম, সচিব সানাউল্লাহ সাহেব বলছেন মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি। তো ওনারা হয়তো এমনও হবে নির্বাচন কমিশনার যে ভোট ডাকাতি হবে কিংবা কেন্দ্র দখল হবে, বলবে যে আমরা মনে কষ্ট নিয়ে এটা সহ্য করেছি। যদি আপনি এখনই আপনার এই অবস্থা হয়, আপনি দেশে যারা দুর্নীতি করবে বোঝা যাচ্ছে, আগামীর দুর্নীতিবাজ যারা হবেন তাদেরকে আপনি এখন ছেড়ে দিচ্ছেন, আর আমরা সংস্কারের কথা বলি আর আপনি মনে কষ্ট। এত বড় যদি আপনার এই যে মনে কষ্টের কারণ হয় মানে তাহলে আপনার আসলে কতটা সেখানে আপনি করবেন। আমাদের কাছে মনে হচ্ছে আসলে আমাদেরকে আরও দেখতে হবে 22 তারিখ থেকে ইলেকশনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হবে, তখন আরও বুঝতে পারবো আসলে তারা কতটুকু সেখানে নিরপেক্ষতা প্রমাণ সেখানে দিচ্ছেন। দেখুন এই যে বিএনপি অনেকগুলো এখন কার্ড খেলতেছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরও কত কার্ড দিচ্ছেন, এবং এটা অনলাইনে কিন্তু দেখা যাচ্ছে অমুক প্রার্থী তারা এই কার্ড তারা ফেরি করে বলতেছে এই কার্ড ফেলে এত টাকা সুবিধা পাবেন। এখন পর্যন্ত কোনো একজন প্রার্থীকে তারা শোকজ করেছেন? তার মানে কি আপনি এখন ফ্যামিলি কার্ড দিয়ে লোভ দেখাচ্ছেন, যেভাবে আমলিগের আমলে আগে বলতে হয়েছে না যে 10 টাকা কেজি চাল আর বিনামূল্যে সার দিয়ে ভোট নিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, আবারও কিন্তু এই কার্ড খেলা দিয়ে আরেক নতুন ফ্যাসিবাদের দাঁত শুরু হলো আমাদের কাছে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো কমিশন পদক্ষেপ নিচ্ছে না। ভাই এনসিপি ভোট নিয়ে কি খানিকটা দ্বিধান্বিত, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন তাদের কথাবার্তায়। দ্বিতীয়ত হচ্ছে কোনো কারণে যদি এনসিপি ভোটে না যায় বা ভোট পেছানোর দাবি করে, অলরেডি মোহাম্মদ সাদিক ভাই সেরকম ইঙ্গিত দিয়েছেন, তাহলে সেটির প্রভাব কি পুরো জোটেই পড়বে বা সেটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? প্রথম কথা হচ্ছে এইসব কথাগুলি তো ম্যাক্সিমাম পলিটিক্যাল রেটরিক হয়, এবং পলিটিক্যাল রেটরিকের বাইরে যদি তারা সত্যি মিন করে কথা বলেন বিষয়টা তখন বিবেচনা করা যাবে। আর আমার মনে হয় যদির উপর এখনই কমেন্ট করাটা টু আর্লি। আপনাকে আমি 5টা কমিশনের নাম বলি। 1970-এ বিচারপতি সাত্তার কমিশন, যেটাতে আওয়ামী লীগের বিজয় হলো এবং হলো কি বলে পাকিস্তানিরা পরাজিত হয়ে গেল নির্বাচনে। তার ওই একটি নির্বাচন করা ছাড়া আর দ্বিতীয় কোনো নির্বাচন করার অভিজ্ঞতা ছিল না। 91 সালে বিচারপতি রৌফ কমিশন, সেটা আপনি আগেও বলেছেন। হ্যাঁ আসুন, না আসুন, এরপরে আসুন আবু হেনা কমিশন 96, যেটাতে আওয়ামী লীগ পরে আসলো, আবু সাইদ কমিশন যেটাতে বিএনপি পরে আসলো, শামসুল হুদা কমিশন। এরা কেউই জাতীয় নির্বাচন করার আগে একটা কি বলে একটা সমিতির এজিএমও করে নাই। তো এরা নির্বাচন ভালো হয় নাই, হয়েছে তো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই জন্য যে অভিজ্ঞতা থাকতে হবে, এটা অভিজ্ঞতা শুধু বিয়ে করে না, বরযাত্রী গেলেও অভিজ্ঞতা হয়।
তো না কিন্তু মোশাররফ ভাই ধরেন নির্বাচন ব্যাংক যদি ঋণ। একটা খেলা ধরি, না, না, ধরেন ব্যাংক আপনি ঋণ। তো একজন প্লেয়ার, আপনি রেফারির পক্ষে কেন এত কথা বলছেন? না আমি বলছি না নির্বাচন কমিশনের অভিজ্ঞতা থাকবে কিভাবে? এই 90 সালে গণঅভ্যুত্থানের পরে তো একটা কমিশন হয়েছে, তো সেইখানে আর নির্বাচন করার অভিজ্ঞতা থাকবে কিভাবে? এটা তো ডক্টর ইউনূস এবং তার সারাউন্ডিংসরা এটা দুষ্টামি করার জন্য এইটাকে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। আর নইলে নির্বাচন বহু আগে হলে আজকে এনসিপির কথা হয়েছে না, এনসিপি যে জটিলতায় পড়ছে, এনসিপি অনেক আসন এমনি দাঁড়াইতো, এমনি পাশ করে যেত, শুধু দাঁড়াইতে পাশ করে যেত। আমি আপনাকে বলছি, তো সেই ক্ষেত্রে মানুষ ব্যাংক ঋণ থাকবে না, ব্যাংক ঋণ থাকবে তো। খেলাপির সংজ্ঞায় এটা পড়ে কিনা এটা দেখতে হবে। ব্যাংক ঋণ থাকা মানেই অন্যায় না। ব্যাংক ঋণ থাকবে কিনা, ব্যাংক ঋণ প্রত্যেকটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, বাংলাদেশের জাতীয় জিডিপির ক্ষেত্রে অবদান রাখছে, এদের প্রত্যেকের ব্যাংক ঋণ আছে। খেলাপি কিনা এটা হলো অন্য কথা। তো এই জন্য যদি বলেন তাইলে তো হাদিয়া ওটাও খাও, 10% দাও, খাও। এটা হলে এটা বাংলাদেশে ইন্ডাস্ট্রি হবে না, জিডিপি হবে না, বেকারত্ব আরও বাড়বে। তো এই জন্য এটাকে এইভাবে বলা, যে নাম করে যে বললেন, এরা প্রত্যেকে আমি মনে করি যে মানহানির মামলা করার মতো এদের রাইট আছে। আপনি বলতে পারেন না, যদি আদালত তাকে খেলাপি না বলে অথবা সিআইবি খেলাপি না বলে, আপনি খেলাপি বলতে পারেন না। তো আপনি পাবলিকলি খেলাপি বলতে পারেন না, মিডিয়া ট্রায়াল করে দিতে পারেন না একজনকে। তো এই জন্য আমি আপনাকে বলছি, ঋণ থাকবে, তিনি খেলাপি কিনা, তিনি মেরে যাচ্ছেন কিনা। জামাতেরও কি এরকম ঋণ খেলাপি লোকজন আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এদের প্রত্যেকের ব্যাংক ঋণ আছে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের প্রত্যেকের ব্যাংক ঋণ আছে। শুধুমাত্র শেখ মুজিবের আমলে যদি ফিরে যাওয়া যায় তাহলে ব্যাংক ঋণ থাকবে না, সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু রাষ্ট্রায়ত্ত থাকবে, তাইলে ব্যাংক ঋণ থাকবে না। তো আর যারা ব্যবসা করবেন সবার ব্যাংক ঋণ থাকবে। তিনি খেলাপি কিনা এবং ব্যাংক ঋণ নিয়ে তিনি উধাও হয়ে গেছেন কিনা আসালামের মতো, এটা হলো বিষয়। জি, এই জন্য আমার শেষ কথা হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, যে এইভাবে আরেকটা কথা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া, বাছাই কমিটি, আপনি 23 জন বিচারপতি পুরাতন প্রক্রিয়ায় নিয়োগ দেন নাই, 1 মাসের মধ্যে দেন নাই, 1 মাসের মধ্যে 23 জন বিচারপতি দিয়েছেন, যাদের 3টা 1 বছরে, ওই বছরে মাত্র 1 বছর 3টা উকালতনামা কিনেছেন, এমন লোক বিচারপতি দিয়েছেন। এটা নিয়ে কথা বলেন নাই। তো এখন আপনাকে এই যে নির্বাচন কমিশনের যে বাছাই কমিটি যেটা ছিল, বাছাই কমিটি সমস্যা ছিল যে শেখ হাসিনা তার অনুগত লোকদেরকে প্রভাবিত করত। এইখানে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করতে হবে উনি প্রভাবিত করেছেন কিনা এই কমিটিটা। তো যে নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে আগে এখনো যে বিচারপতি নিয়োগ হলো এই অতি সম্প্রতি একইভাবেই হয়েছে। তো এখন এইটা নিয়ে কথা বলেন না, তাইলে আপনি এই যে আপনার নির্বাচন কমিশন নিযুক্ত ওইভাবে হয়েছে, সুপ্রিম কোর্টের 2 জন ছিলেন, পাবলিক সার্ভিস কমিশনের এরা ছিলেন, তো পাবলিক সার্ভিস আগের কাঠামোতেই হয়েছে, আগের কাঠামোতে হচ্ছে, আগের কোনো লুকই ছিলেন না। শেখ হাসিনা আমলের কোনো লুকই বাছাই কমিটিতে, শেখ হাসিনা আমলের কোনো লোকই ছিলেন না, জাস্টিসও ছিলেন না, পাবলিক সার্ভিস কমিশনার ছিলেন না, অন্যান্য কমিশনার যারা ছিলেন তারাও ছিলেন সঠিক ছিল বলে আমি নিয়োগ প্রক্রিয়া সঠিক কেন আমি বলবো, যে আপনি যে বললেন যে বাকশালী কমিটি দিয়ে হয়ে গেছে, বাকশালী আমলের, হাসিনার আমলের একজনও তো বাছাই কমিটিতে ছিল না। জি ঠাকুর ভাই, আমরা একটা বিরতি নিই, দর্শক আবারও ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আরেকবার স্বাগত। একদম শেষ সময় আমরা, আতিক ভাই আপনি কি বলবেন, ধরেন জামাতে যে আনুষ্ঠানিকভাবে নালিশ করছে পক্ষপাতদুষ্ট ইলেকশন কমিশন, ফলে সব মিলে মানুষ একটু বিভ্রান্ত হয়, সত্যি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে এত প্রতীক্ষার পরে, এত গণ অভ্যুত্থানের পরে, নাকি অনেক বড় আশাও আপনি দেখছেন? দেখুন, প্রথমত আমি আপাতত কোনো শঙ্কা দেখছি না। আমরা সব দলই নির্বাচনের মাঠে আছি এবং আমরা মনে করি যে কোনো শঙ্কা ওভারকাম করেই নির্বাচন সঠিক সময় আমাদের হওয়াটা জরুরি। আমি একটু আগে আমার একটা কথার, আমাদের ঠাকুর ভাই হলেন মানহানি দিয়েছেন। আমি তো সুপ্রিম কোর্টের লয়ার, এটা নিয়ে আমরা অনেক কাজ আছে। মানহানি কাকে বলে আমি বলি, যদি আপনি এমন কোনো মিথ্যা তথ্য দেন যেটা তার জন্য কি হয়, সম্মানহানি হয়,
এই তথ্যগুলো তো সব পাবলিকলি ওপেন করা আছে, এগুলো আমরা কোথায় থেকে পেলাম, এগুলো হলফনামা সেগুলো আছে। সুতরাং যেই তথ্যটি সত্য হয় এবং তা জনস্বার্থে বা সমাজের কল্যাণে প্রকাশ করা হয় তা কখনো মানহানি, এটা একটা ব্যতিক্রম মানহানি। সুতরাং আমি কথা জেনে শুনে বলেছি, এই তথ্য পাবলিকলি মানুষ জানবে আগামী দিনে কারা তাদের এমপি হবেন, কারা কিন্তু আবার। ঋণ থাকা আর ঋণ খেলাপি হওয়া দুইটা এক কথা ওনারা কিনা সবাই সেই- ঋণ খেলাপি, ওনার লিস্টটা ঋণ খেলাপির কাতারে আছেন, নতুবা এই কথাগুলো আসতো না। ওনারা সবাই ঋণ খেলাপি, ওনারা ডিউ টাইমে ঋণ শোধ করেন না, যার জন্য কথাগুলো সেখানে। সুতরাং তাহলে তো এটা যদি নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। বলেছি তো সেটা আমরা, তারা তো করে নাই সেখানে। এটি তো আমাদের বক্তব্য, যদি আপনি এখনই সুযোগটা দিয়ে দেন, এরা যখন আবার ম্যান্ডেট পেয়ে এমপি হয়ে যাবেন, তারা আবার এই সুযোগটা গ্রহণ করবে, তারা মাফ করে নেবেন। তার মানে কি, জনগণের সম্পদ আপনি লুটপাট করার একটা সুযোগ করে দিয়েছেন নির্বাচন কমিশন সেখানে। তো আমরা মনে করি আমাদের দেশে যে সংস্কারের দিকে আমরা যাচ্ছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই সেগুলো বিবেচনা করতে হবে, আবেগতাড়িত না হয়ে কিংবা দিয়ে দিলাম আপনি ঋণ শোধ করে দিবেন, এই জাতীয় কথাবার্তা যদি সব জায়গা থেকে বলা হয়, তাহলে আসলে সংস্কারের যে পরিকল্পনা এটি কখনো আসলে সফল হওয়া যাবে না। জি, তাহলে আসলে কতখানি সংস্কার হলো এবং সংস্কারের যে বিশাল স্বপ্ন আপনাদের, ধরেন আপনার নিজেরও ব্যক্তিগত একটা অবস্থান, সেটা নিয়ে যদি এখন আলাপ করতে চায় না, এবং মানে ধরেন ব্যক্তি নাগরিক হিসেবেও ধরেন 5 আগস্ট 2024 আপনার প্রত্যাশার পারদটা যেখানে ছিল, 18 মাস পরে এসে সেই প্রত্যাশাটা কতখানি পূরণ হলো? যেহেতু প্রসেসটার মধ্যেই ছিলাম একদম শুরু থেকে, অবশ্যই অনেক জায়গায় আমরা হোঁচট খেয়েছি। আমি যদি এই এখন যে চলমান আলোচনা এটার প্রেক্ষিতেই বলি, হ্যাঁ খুব সংক্ষেপে বলি, যে দেখেন ঋণ খেলাপি নিয়ে এখন এত আলোচনা কেন এই নির্বাচনকে ঘিরে? কিন্তু আমরা তো এমন একটা যুগ পার করেছি যেখানে 2-3 জন ব্যবসায়ীর কাছে পুরো দেশের সম্পদ অর্থ ছিল, এবং আমরা দেখেছি একটা দেশের গোয়েন্দা সংস্থা একজন ব্যবসায়ীকে ব্যাংক দখল করতে সাহায্য করেছে। সো আমাদের যারা নীতি নির্ধারক তারাই ব্যাংকের মালিক, এবং এই ব্যবসায়ীরা এই পুরাটাই একটা সিন্ডিকেট, এবং একে গিভ অ্যান্ড টেক, এভাবে বাঁচায় এইভাবে দেয়। সো এইগুলো আপনি যখন সংস্কারের কথা বলবেন, আপনি ওই গোড়াটা যখন না পরিষ্কার করবেন, তখন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এই টকশো করব, আলোচনা করব, এটা আসবে যাবে, 5 বছরে কোনো কিছু পরিবর্তন হবে না। সো আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন কিছুর আশা করছি, আমাদের আসলে হাত দিতে হবে ওইখানেই। আপনি নির্বাচন গোড়াতেই, আপনি নির্বাচনে যারা ঋণ খেলাপি তাদেরকে নিয়ে আলোচনা না করে কাদের ব্লেসিং এ তারা এই ঋণ খেলাপি হচ্ছে এবং কে তাদেরকে নারিশ করছে, আমাদেরকে সেখানে কাজ করতে হবে। জি ঠাকুর ভাই, এই যে ঋণ খেলাপি ইস্যুতে ধরেন আপনি যে বক্তব্য দিলেন, এর পরবর্তীতে আতিক সাহেব যে ব্যাখ্যা দিলেন, তাতে তো স্পষ্ট যে ওনারা ঋণ খেলাপি, এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচন কমিশন যদি ছাড় দেয়, সেটা আসলেও কোনো ভালো বার্তা দেয় কিনা নির্বাচন কমিশন? না, আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটার সাথে আমার দ্বিমত। সেখানে হচ্ছে যে ঋণ খেলাপি হিসাবে কেউ নমিনেশন তার বৈধ হওয়ার কোনো ব্যবস্থা নাই। সিআইবিতে ব্যাংকের যে সেন্ট্রাল ইনফরমেশন ব্যুরো, এইখানে যদি নাম থাকে, কোনো অবস্থাতেই তার নাম বৈধ হওয়ার কোনো ব্যবস্থা নাই। একমাত্র ব্যবস্থা আছে যদি উচ্চ আদালত তাকে সন্তুষ্ট হয়ে তিনি রুলিং দেন যে তাকে এই সময়ের মধ্যে তাকে ঋণ খেলাপি বলা যাবে না, তিনি এই রুলিং হলে। তাইলে প্রথম কথা হচ্ছে যে এখানে আপনাকে ঋণ, যত বড় ইন্ডাস্ট্রি হবে, ব্যাংকের ঋণ থাকবে, এটা সরকারি ব্যাংকের হোক বেসরকারি ব্যাংকের হোক, ঋণ থাকতেই হবে। এমনকি আমি যে আমদানি রফতানি করি, এইখানেও ঋণপত্র থাকে, এলসি। তো এখন আপনাকে বলি যে বাংলাদেশে গত এই কয় মাসে যে বাহাবা যেটা আমাদের উপদেষ্টারা বলেন, যে $18 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, $32 বিলিয়ন এখন আমাদের রিজার্ভ জমেছে, 14 বিলিয়ন বেড়েছে, 14 বিলিয়ন বেড়েছে। আমি তো জিজ্ঞেস করি, এই কয় মাসে 1.5 বছরে আপনার ক্যাপিটাল মেশিনারিজ কত ইম্পোর্ট হয়েছে? কত ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট হয়েছে? নাই, উত্তর নাই। তো প্রথম এখানে হচ্ছে যে আপনার বাংলাদেশ টিকে থাকার জন্য 3টা অসুখ থেকে বের হতে হবে। একটা অসুখের নাম হলো মুদ্রাস্ফীতি, একটা অসুখের নাম মূল্যস্ফীতি, একটা অসুখের নাম বেকারত্ব। এই 3টা জিনিসই হচ্ছে এই যে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা ছাড়া এই 3টা অসুখ থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই জাতি হিসাবে টিকে থাকার জন্য। তো জাতি হিসাবে টিকে থাকার জন্য এই 3টা অসুখ থেকে বেরোতেই হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি, যাদের ঋণ আছে এদের সবাইকেই পাবলিক মিডিয়া ট্রায়াল করে দেবো আমি, যে এদের ঋণ আছে, আপনি এটা পারেন না, এটা পারেনই না। আমি এটা নিয়ে তো পত্রিকাগুলো লিখছে, আপনি নিজে কমিশনের ওয়েবসাইটে গেলে এই তথ্য পাবেন। তো আমি আপনাকে বলছি যে এই জন্য আপনাকে বলতে হবে যে যারা অভ্যাসগত খেলাপি, যারা অভ্যাসগত খেলাপি, ইন্টেনশনাল
ডিফল্টার, এরা হচ্ছে জাতির শত্রু, ইন্টেনশনাল ডিফল্টার। টাকা পাচার করে দিচ্ছে, সে হচ্ছে ইন্টেনশনাল ডিফল্টার। তাদের নাম নিয়ে আলোচনা করেন, একদিন দরকার হলে আলোচনা করেন যে দোজ হু আর, কারা ইন্টেনশনাল ডিফল্টার, কারা টাকা পাচারকারী, টাকা পাচারকারীদের মধ্যে কেউ ইলেকশন করছে কিনা আলোচনা হতে পারে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমার দেশটা তো আমাদের সবার, আমরা চাই যে আমাদের সন্তানরা যাতে কর্মসংস্থান পায়। এই জন্য সবাইকে গড়ে হরিবল একেবারেই বলে দেওয়া যে এদের ঋণ আছে তালিকা টানিয়ে দেন, এটা দেশের জন্য ভালো না, অর্থনীতির জন্য ভালো। অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।